রিটার্নস আসবে না যদি রিস্ক না থাকে। মার্কেট ক্র্যাশের সময় সাধারণ মানুষের কি করা উচিত? এইটাই হচ্ছে প্রকৃষ্ট সময় মার্কেটে আস্তে আস্তে ইনভেস্টমেন্ট চালু করার। গোল্ড নাকি ইকুইটি, আপনি স্ট্র্যাটেজি হিসাবে কোনটাকে বেছে নিতে বলবেন? দাদা, মিউচুয়াল ফান্ডে কোনো সাধারণ মানুষ যদি ইনভেস্ট করতে চায় তার মাইন্ডসেটটা কি হওয়া উচিত? কেবলমাত্র 6%, 7%, 8%-এর জন্য লালায়িত হব, এটা একদম কাজের কথা নয়। রাইট। আমার বয়স 30, আমার মতো যারা 30 বয়সীরা আছেন তাদের প্ল্যানিংটা কি হওয়া উচিত, তাদের স্ট্র্যাটেজিটা কিভাবে বিল্ড আপ করা উচিত? এগুলো এই একটা বড়, যেখানে কনজাম্পশনের বেসটা খুব বিরাট, সেখানে অবশ্যই একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকায় থাকবে। একদম সাধারণ মানুষের জন্য কি ইনভেস্টমেন্ট এসআইপি? 1000 টাকাটাও যে স্টকগুলো চেস করছে, 1 কোটি টাকার টিকিটটাও সেই একই স্টকে যাচ্ছে। অর্থাৎ কাদের এসআইপি করা উচিত আর কাদের লামসামে ফোকাস করা উচিত? আমার ধারণা যে মানুষ ডাইভার্সিফিকেশন করেন তার অনেক সুযোগ সুবিধা বেশি। লোন নিয়ে কি ফ্ল্যাট কেনা উচিত? 1 নম্বর প্রশ্ন। এই এমার্জেন্সি পিরিয়ডটা মোকাবিলা করার জন্য কিভাবে নিজেকে তৈরি করা উচিত? মার্কেট আপ ডাউন যখন হচ্ছে এই সময়টাতে দাঁড়িয়েও পুরোপুরি সেফ থাকবে এই রকম কিছু ফান্ড আলটিমেটলি কি মার্কেটে অ্যাভেলেবেল, যেটা আপনারা খুঁজে বের করতে সাহায্য করেন? কাপেল গোল কি হওয়া উচিত ইনভেস্টমেন্টের ক্ষেত্রে? এবং বি ফিয়ারফুল when others are greedy and be greedy when others are fearful. ডোনাল্ড ট্রাম্প আসার পর বিশ্ববাজারে অদ্ভুত এক খেলা শুরু হয়েছে, কখনো উপরে কখনো নিচে মার্কেট। সাধারণ মানুষদের জন্য এই মার্কেট ঠিক কতটা বিশ্বাসযোগ্য বা ভরসাযোগ্য হয়ে উঠছে, প্রশ্ন অনেক। আর এই প্রশ্নের উত্তর দিতে আমার সঙ্গে আজ শিবম দাস পডকাস্টে উপস্থিত আছেন মিউচুয়াল ফান্ড এক্সপার্ট, ইনভেস্টার এক্সপার্ট। কিভাবে ব্যাখ্যা করব, নীলাঞ্জন দে আমার অত্যন্ত পরিচিত। দাদা, প্রথমত ডোনাল্ড ট্রাম্প আসার পর, ইরান আমেরিকা যুদ্ধের পর, এত জিওপলিটিক্যাল অ্যাসপেক্টের পর মার্কেটের যে খেলা শুরু হয়েছে, এই খেলার সামনে তো আপনাদেরও মোকাবিলা করতে হচ্ছে, এবং কতটা সাধারণ মানুষের কাছে এই মার্কেট এখন ভরসাযোগ্য? তো সাধারণ মানুষ দেখছেন প্রতিনিয়ত ইন্ডেক্স পড়ছে, রাইট, ভালো ভালো কোম্পানি স্টক পড়ে যাচ্ছে। আমি এখন কেবলমাত্র ইকুইটির কথা বলছি, অর্থাৎ স্টক মার্কেটের কথাই বলছি। কাজেই সেটা খুব একটা সুখপ্রদ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে না। সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে যারা খুব হালে ইনভেস্টমেন্ট করেছেন তাদের কাছে এটা খুব একটা শক। সো এখান থেকে অনেক রকম লেসনও নেওয়ার আছে, অনেক কিছু বোঝারও আছে, আর অনেক কিছু বোঝানোরও আছে। মানুষের জন্য এটা খুব একটা ভালো সময় নয়। আবার যারা অপরচুনিটি খুঁজছেন তারা দেখছেন বাজার পড়ছে, কাজেই তার এন্ট্রি নেওয়ার একটা সুযোগ সামনে আসছে। মানে এতটা ভয় পাওয়ার মতো কিছু হয়নি, অপরচুনিটি আপনাকে খুঁজতে হবে এই মার্কেট থেকে, সেটা আপনি মিন করতে চাইছেন? একেবারেই তাই মিন করছি শিবম। এবং যদি আপনার কাছে যথেষ্ট সময় থাকে, আপনি যদি আস্তে আস্তে ইনভেস্টমেন্ট করতে চান ভালো স্টক খুঁজে নিয়ে, এইটাই হচ্ছে প্রকৃষ্ট সময় মার্কেটে আস্তে আস্তে ইনভেস্টমেন্ট চালু করার। কেন দাদা এটা আপনার মনে হচ্ছে? তো মনে করুন আমার কাছে 10 বছর নিরবিচ্ছিন্ন সময় আছে, আমি থাকতে পারবো বাজারে। 10 বছর একটা মার্কেটের জন্য বেশ ভালো একটা সময়। এই যে হোরাইজনটা আছে এটা আমি ইউজ করি না। কিভাবে ইউজ করব? যদি আমি নিচে কিনতে পারি। আমরা দেখছি অনেক সেক্টরে, অনেক স্টকে, অনেক ধরনের কোম্পানির শেয়ারে অনেক ডিক্লাইন এসছে, অর্থাৎ শার্প পড়ে গেছে। এই যে শার্প পড়ে যাওয়া, এটা একটা সুযোগ খুলে দিচ্ছে, নতুন জানলা হচ্ছে একটা। আমি এই জানলা দিয়ে কতটা হাওয়া আমি এনজয় করব সেটা আমার উপর নির্ভর করবে। আমি একটা ইনভেস্টমেন্ট প্রক্রিয়া চালু করব, এইটা হচ্ছে সময়। কিন্তু দাদা অনেকে ভয় পাচ্ছেন, কারণ বিভিন্ন যে ফান্ডগুলো আছে তার গ্রাফ সব সময় শেষ 1 বছরে অন্তত আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি নিম্নমুখী অধিকাংশ সময়। ভয় পাওয়ার কি সত্যি কোনো কারণ আছে? এবং এই মার্কেটের অবস্থার জন্য এক্স্যাক্টলি দায়ীটা কি দাদা? দুটো প্রশ্ন, দুটোই খুব জরুরি প্রশ্ন। ভয় পাওয়ার সঙ্গত কারণ আছে তখনই যখন আমি খুব শর্ট টার্ম প্লেয়ার, অর্থাৎ আজকে আমি সম্পদ তৈরি করতে এসেছি, কিন্তু কেবল একদিন সময় নিয়ে এসেছি, আজকেই লাগালাম কালকেই বেরিয়ে যাব। আমার যথেষ্ট ভয়ের
কারণ আছে এবং সেইটা অসঙ্গত নয়, এবং তাই হচ্ছে। খুব অল্প সময় নিয়ে এসেছি, আমার কাছে আমার লসটা খুব চোখে লাগছে, আমি বেরিয়ে যাচ্ছি। তো সেটা একটা ভালো বা সুন্দর বা যথাযথ উপায় নয়। আমার কাছে লম্বা দৌড়ের মানে সেই সময়টা রয়েছে। 10 বছর একটা কথার কথা বলছি, 10 বছরই হতে হবে তার কোনো মানে নেই। তাহলে আমি কেন ভয় পাবো? আমার তো হোরাইজনটা লম্বা, আমি সেটা ইউজ করব, এইটা একটা কথা। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার আরো খুব ইম্পর্টেন্ট, এর কারণগুলো কি? এর কারণ হচ্ছে আমাদের শর্ট টার্মিজম, অর্থাৎ এই যে একটা মানসিকতা, আমি খুব অল্প দিনে কুইক টাকা করব, এইটা থেকেই কিন্তু যাবতীয় ঝামেলার উৎপত্তি। অথবা যদি একটু রেগুলেটর অর্থাৎ সেবি, আরবিআই ইত্যাদির কাছ থেকে ওই অ্যাঙ্গেল থেকে দেখেন, এটা কিন্তু অনেক রকম প্রবলেমের উৎস হচ্ছে এই ধারণাটা যে আমি আজকে এসেই কালকে বেরিয়ে যাব। এরকম করলে সব সময় হয় না, সব মার্কেটে এটা খাটে না। দাদা, মিউচুয়াল ফান্ডে কোনো সাধারণ মানুষ যদি ইনভেস্ট করতে চায়, হ্যাঁ, তার মাইন্ডসেটটা কি হওয়া উচিত? তো আমি ধীরে ধীরে যদি আমি কর্পাস তৈরি করার দিকে মন দিই, আমাকে সেই ইনভেস্টমেন্ট প্রক্রিয়াটা চালু করতে হবে। আমাকে দেখতে হবে কি ধরনের ফান্ড আমার জন্য সবচেয়ে বেশি উপযোগী। তার আগে একদম গোড়াতে আমাকে একটা প্ল্যান বানাতে হবে। প্ল্যান তৈরি করলাম, আমার ফিনান্সিয়াল প্ল্যান। এবার প্রোডাক্ট বা প্রকল্প যদি বাংলায় বলি, সেগুলোকে আমার চুজ করতে হবে, সেটা প্ল্যান মাফিকই হতে হবে। এরপর আমি যদি সিস্টেমেটিক অর্থাৎ পদ্ধতি মেনে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোই, তাহলে এই যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এসআইপি নিয়ে আমরা খুব বলি, আপনিও এসআইপির ভক্ত আমি জানি, তো এই এসআইপি প্রক্রিয়াটা চালু করতে হবে। অর্থাৎ সেই যে আইডেন্টিফাই করা হয়েছে যে পোর্টফোলিওগুলো বা ফান্ডগুলো, সেখানে আমাকে ধীরে ধীরে আমাকে ইনভেস্টমেন্ট চালিয়ে দিতে হবে। দাদা, এই ইনভেস্টমেন্ট শব্দটা যখন আমি বলি, হ্যাঁ, বাঙালি সমাজের মধ্যে সবার আগে ইনভেস্টমেন্ট মানে লোকে এফডি বোঝে, ঠিক, পরবর্তীকালে আরডি বোঝে, ঠিক, তারপরে মিউচুয়াল ফান্ড, এসআইপি, এখন একটু আলোচনা হচ্ছে, মানুষের অ্যাওয়ারনেসটা তৈরি হচ্ছে। ঠিক। মানুষের কোনটা করা উচিত? তো একমুখী চিন্তার কেবল ফিক্সড ডিপোজিটে থাকবো, সেই চিন্তার দিন শেষ, পিরিয়ড। তার মানে আমাকে ফিক্সড ডিপোজিট বা ফিক্সড ইনকাম বা ফিক্সড ইনকাম সিকিউরিটিজকে যদি একটা বড় বাস্কেট হিসেবে দেখেন, তার থেকে বেরিয়ে যাওয়ার সময় অবশ্যই এসছে। আমি কেবল গ্যারান্টিড রিটার্ন নেব, কেবলমাত্র 6%, 7%, 8%-এর জন্য লালায়িত হব, এইটা একদম কাজের কথা নয়। কাজের কথা নয়, তার কারণ হচ্ছে আমাকে ইনফ্লেশনের সঙ্গে প্রতিনিয়ত যুঝতে হবে। এই যুদ্ধের বাজারে তো বিশেষ করে বটেই, কিন্তু ওভারঅল যদি দেখেন, ইনফ্লেশনটা একটা আমাদের ডায়াবেটিসের মতন, কুরে কুরে আমাদের সম্পদটাকে নষ্ট করছে। সেখানে কেবল যদি আমাকে 7 টাকা বা 8 টাকা, যেটা ব্যাংক, পোস্ট অফিস ইত্যাদি দিয়ে থাকে সাধারণত, কেবল সেইটাই নিতে হয়, তাহলে তো আমার সম্পদ গঠন করার প্রক্রিয়াটা নষ্ট হয়ে যাবে গোড়াতেই, এবং আমি করে উঠতে পারবো না। আমরা কম্পাউন্ডিং একদম ধারাবাহিকভাবে হবে এটা ভেবেই আমরা ফিক্সড ডিপোজিট ইত্যাদিতে কিনি, বা গ্যারেন্টি পাবো, একটা রিটার্নের অ্যাসুরেন্স আছে, এইগুলোই দেখেই আমরা লালায়িত হই। কিন্তু তা থেকে বেরিয়ে যাওয়ার সময় একদম আজকে আছে, এবং আজকে শুরু করা উচিত। সাধারণ মানুষ ফিক্সড ডিপোজিট থেকে বেরিয়ে গিয়ে মার্কেটে ঢুকুন, এটাই আমার ইচ্ছা, এটাই আমার অভিপ্সা। না, যারা রিটায়ারমেন্ট করে ফেলেন 60 বছরের পর, তারা তো পিএফ বা ইপিএফ এই বাবদ একটা লামসাম টাকা পান, তারা সেটাকে সেফ চয়েস হিসাবেই এফডিতেই রাখেন, এটা বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি। আপনার কি মনে হয় এই টাকাটাকে কিভাবে মার্কেটে খাটিয়ে অতিরিক্ত মুনাফা আদায় করা যায়? ঠিকই শিবম, এই চিন্তাটা সবসময় মানুষকে আরো উৎসাহিত করে যে আমি একটা গ্যারান্টিড রিটার্ন পাবো, ফিক্সড ডিপোজিট ইত্যাদি করব, রিটায়ারমেন্ট করে নিয়েছি, আমার মূল টাকাটা সেফ থাকবে ইত্যাদি। এখন সেখানেও কিন্তু আমার সেই পুরনো ইনফ্লেশনের তত্ত্বটা আমি আরেকবার রিপিট করছি, সেখানেও ইনফ্লেশন আপনার শত্রু। যে ইন্টারেস্ট বাবদ যে আপনি রোজগার করবেন, সেখানে ট্যাক্সেবল, সেটা ট্যাক্স দিতে হবে। এখন ট্যাক্স এবং ইনফ্লেশন এই দুই কনস্ট্যান্ট রিলেন্টলেস শত্রুর হাত থেকে বাঁচতে হবে। আপনাকে মার্কেট থেকে বেরোতে পারবেন না, অর্থাৎ মার্কেটে আপনাকে পা দিয়ে রাখতেই হবে। খুব ভালো একটা ফুটহোল্ড আপনার দরকার। এর জন্য আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে সক্রিয়ভাবে। যদি সরাসরি নিজে না করতে চান অথবা করতে আপনি না পারেন সময় ইত্যাদির অভাবে, তাহলে অবশ্যই
ম্যানেজড প্রোডাক্টস অর্থাৎ মিউচুয়াল ফান্ডের কথাই বলছি, সেই রকম জায়গায় আপনাকে যেতে হবে। একাধিক ফান্ড ম্যানেজারের কাছে গিয়ে আপনি ইনভেস্টমেন্টের প্রক্রিয়াটা চালু করুন, এবং যেটা ফিক্সড ডিপোজিট বাবদ যে ইন্টারেস্টটা আপনি রোজগার করতেন বা আপনি নিজের হাতে পেতেন, তা দিয়ে আপনি সংসার চালাতেন, সেইটা আপনি সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান, যেটা SWP বলা হয় সাধারণভাবে, সেই SWP করে আপনি স্বচ্ছন্দে আপনার তাৎক্ষণিক এবং পরের নিডসগুলো আপনি রিকোয়ারমেন্ট মিট করতে পারবেন। তাই রিটেল ইনভেস্টর, হ্যাঁ, রিটেল ইনভেস্টর বিষয়টা কি এবং কিভাবে এই পুরো বিষয়টা নিয়ে এগোনো উচিত? তো সাধারণত রিটেল বলতে আমরা ছোট ইনভেস্টর, অর্ডিনারি ইনভেস্টর অর্থাৎ প্রাতিষ্ঠানিক ইনভেস্টর নন, ইনস্টিটিউশনাল ইনভেস্টর নন, সেরকম মানুষকেই বুঝি। রিটেলের না শিবম কোনো পারফেক্ট ডেফিনিশন হয় না। Okay. অর্থাৎ আমি বলতে পারবো না যে মানুষের কাছে 10 লক্ষ টাকা আছে তিনি রিটেল, অথবা বলতে পারবো না যিনি মাসে 20,000 টাকা ইনভেস্ট করতে পারেন তিনি রিটেল। এই রকমভাবে রিটেলকে বোঝা যাবে না। রিটেল বলতে যেটা একটা বড় ছবি আমাদের সামনে আসে, প্রাতিষ্ঠানিক ইনভেস্টর নন এবং রেগুলারভাবে ইনভেস্টমেন্ট করেন, ছোট ইনভেস্টর হয়ে নানা রকম প্রোডাক্টস, নানা রকম ফান্ড বা ইন্স্যুরেন্স যেভাবেই দেখেন ট্রানজ্যাকশনস করেন, যাদের একটা ভালো ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং সেখানে আধার ইত্যাদি সমস্ত রকম পেপার ওয়ার্ক সব ঠিকঠাক রয়েছে, যে প্রক্রিয়াগুলো করা উচিত সেগুলো করেন এবং KYC ইত্যাদি সবসময় মেনটেন করে ফ্রেশ রাখার চেষ্টা করেন ব্যাপারটা, তিনি এখানে রিটেল ইনভেস্টর। না, আমাদের মতো যে জেনারেশন, হ্যাঁ। সেই জেনারেশনে চাকরি পেয়েই সকলের আগে কি কি করা উচিত, কোন কোন বিষয়গুলোকে সিকিউর করা উচিত বলে আপনার মনে হয়? ঠিক, খুব ভালো প্রশ্ন। তো আমাদের ইন্ডাস্ট্রিতে একটা খুব চলতি কথা আছে, সেটা হচ্ছে পে ইয়োরসেলফ ফার্স্ট। ওকে, পে ইয়োরসেলফ ফার্স্ট, আপনি বুঝতেই পারছেন, আমি চাকরি পেয়েছি, আমার উপার্জন শুরু হয়েছে, আমি অন্তত একটা দুটো জিনিস অবশ্যই প্রাথমিক পর্যায়ে করে নেব। একটা হচ্ছে একটা কিটি তৈরি করার চেষ্টা করব একদম গোড়া থেকে। চাকরি পাওয়ার যে উপার্জন বা স্যালারি বা বেতন যেভাবেই হোক, তার একটা পার্ট, অনেকে বলেন 20%, অনেকে বলেন 25%, তো আমি বলি 20 to 30% যদি আপনি বাঁচিয়ে রাখতে পারেন সেই কিটিতে, এই পে ইয়োরসেলফ ফার্স্ট নীতি মেনে, তাহলে আপনি খুব ভালো শুরুয়াতটা অর্থাৎ প্রাথমিক স্টেজে আপনি ভালো একটা আরম্ভ করতে পারবেন। দ্বিতীয় জিনিস যেটা করা দরকার, সেটা সবাইকার জন্য প্রযোজ্য, চাকরি পান বা পরে পান ইত্যাদি, সেটা হচ্ছে একটা হেলথ ইন্স্যুরেন্সের দিকে আপনাকে মন দিতে হবে। কেন হেলথ ইন্স্যুরেন্স আজকের দিনে আপনি বুঝতেই পাচ্ছেন ভীষণ একটা ক্রিটিক্যাল এলিমেন্ট, এটা আমাদের না থাকলেই নয়। এই দুটো খুব ইম্পর্টেন্ট স্টেপ, দুটো বক্সকেই আপনাকে মানে চেক করতে হবে। দাদা, হেলথ ইন্স্যুরেন্স যখন মানুষ নেয়, ঠিক কোন কোন বিষয়ে মানুষের ফোকাস করা উচিত বলে মনে হয়? তো আমি কতটা কভারেজ পাচ্ছি আজকাল আপনি জানি, আপনিও নিশ্চয়ই ইউ উইল বেয়ার মি আউট, অনেক অ্যাডভান্স চিকিৎসা প্রণালী এসছে, সেগুলো খুব এক্সপেন্সিভ। আমরা রোবোটিক্স নিয়ে কথা বলি, আমরা স্টেম সেল থেরাপি নিয়ে কথা বলি, এগুলো খুব এক্সপেন্সিভ। সব রকম ইন্স্যুরেন্স পলিসি এগুলো তো কভার করবে না। আমাকে দেখতে হবে, যদি আমার পকেট পারমিট করে অবশ্য, যে আমি কতটা কভারেজ পাবো, কি কি ধরনের ইম্পর্টেন্ট এলিমেন্টস কাভার্ড হচ্ছে, এবং সত্যি বলতে কি, আমি যদি অসুস্থ হয়ে হাসপাতাল ইত্যাদিতে ভর্তি হই, সেই যে প্রক্রিয়াটা বা সেই যে 1, 2, 3, 4 করে যে পদ্ধতিগুলো মেনে আমাকে কাজকর্ম করতে হবে, বা আমার ডিপেন্ডেন্ট মানুষ বা নমিনি যেভাবেই দেখেন তাকে করতে হবে, তার এগুলো জানা আছে কিনা। অর্থাৎ একদম প্রাথমিক স্টেজ থেকে বুঝতে হবে তাকেও যে আমার হেলথ ইন্স্যুরেন্সের যে পলিসি বন্ড বা পলিসি বন্ডগুলো সেগুলো কোথায় রাখা আছে। অনেকেই হয়তো বলে উঠতে পারেন না, এবং তারাও মানে ডিপেন্ডেন্ট মানুষ, তারাও হয়তো জানেন না। এইগুলো না একদম প্রথম হোমওয়ার্ক, এগুলো করতেই হবে। তো স্ট্র্যাটেজি, এই শব্দটা নিয়ে যখন আমরা আলোচনা করি, হেলথ ইন্স্যুরেন্স, LIC, মিউচুয়াল ফান্ড, FD, RD, ভালো স্ট্র্যাটেজি মানেটা কি? আমরা সাধারণ মানুষের কাছে এতটা তো খুব একটা সহজ নয়, খুব জটিল মনে হয় এক এক সময়। আপনারা কিভাবে স্ট্র্যাটেজি? একটু সিম্পল করে দিচ্ছি, আসলে অতটা জটিল শোনালেও অতটা জটিল নয়। স্ট্র্যাটেজির দুরকম রূপ রয়েছে। একটা হচ্ছে আমার রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক আছে কিনা। এখানে রিস্ক ম্যানেজমেন্ট বলতে আমি ইন্স্যুরেন্সের কথা প্রাথমিকভাবেই বলছি। আমার হেলথ ইন্স্যুরেন্সটা ভালো আছে কিনা, আমার একটা সুন্দর যথাযথ টার্ম প্ল্যান আছে কিনা, এই দুটো খুব জরুরি। এইগুলো সবাইকার থাকা উচিত কম বেশি। এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট হলো। দ্বিতীয়টা হচ্ছে খুব জরুরি, সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন।
অর্থাৎ আজকে আমি হয়তো অল্প বয়সী মানুষ, আমার বয়স হচ্ছে 25-30, আমি অচিরেই হঠাৎ একদিন সকালবেলা চোখ খুলে দেখবো আমার 60 হয়ে গেছে, এরকমই হয় ব্যাপারটা। তখন যদি আমার কাছে যথেষ্ট সুন্দর একটা কর্পাস না থাকে, তাহলে কিন্তু পোস্ট রিটায়ারমেন্ট আমার সেভিংসের অভাবে আমি খুব কষ্টে পড়বো, খুব ঝামেলায় পড়বো। এবং আমাদের সামনে আপনি দেখবেন চতুর্দিকে হচ্ছে আর্লি রিটায়ারমেন্টের একটা প্রবণতা। এটা নানান কারণে হয়ে চলেছে। একজন মানুষ যদি 45-এ রিটায়ার করেন, তাকে অন্তত 25-30 বছরের প্রভিশন যদি না থাকে, আজকের দিনে এই আজকের ভারতবর্ষে যেখানে লঞ্জিভিটি বেড়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাভারেজ আয়ু বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু একটা খুব ঘোর মুশকিলের মধ্যে তিনি পড়ে যেতে পারেন। রাইট দাদা, আমার বয়স 30। রাইট। আমার বয়স 30, আমার মতো যারা 30 বয়সীরা আছেন, হ্যাঁ। তাদের প্ল্যানিংটা কি হওয়া উচিত, তাদের স্ট্র্যাটেজিটা কিভাবে বিল্ড আপ করা উচিত? শিবম, প্রথমেই একটা ভালো টার্ম প্ল্যান নেবেন। ওকে। কভারেজটা যেন সুন্দর হয়। টার্ম প্ল্যান বুঝতেই পারছেন, একটা আপনার বয়সে, মনে করুন উদাহরণ দিচ্ছি, যদি বছরে 1,50,000 টাকা আপনি ইনভেস্টমেন্ট করেন বাই ওয়ে অফ প্রিমিয়াম, তা আপনি সুন্দর যথাযথ একটা, মনে করুন আমি একটা উদাহরণ হিসেবে 1 কোটি টাকার কভারেজের কথা ভাবছি, সেরকম একটা ব্যবস্থা করে নিন। 2 নম্বরটা হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স যেটা কথা বলছি, সেটার ওপর অবশ্যই জোর দিন। একটা সুন্দর হেলথ পলিসি যাতে আপনার থাকে। এখানে আমি কোনো স্পেসিফিক কোম্পানি ইত্যাদির নাম একেবারেই বলবো না। তৃতীয়, একটু অন্যদিকে ন্যারেটিভটা ঘুরিয়ে দিই, সেটা হচ্ছে এই যে ওয়েলথ ক্রিয়েশন, ওয়েলথ বিল্ডিং এর কথা বললাম, সেই দিকটা দেখে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। অর্থাৎ যা উপার্জন হচ্ছে তার একটা পার্ট, একটা ক্রিটিক্যাল পার্ট, ধরুন 25%, সেটা যদি আপনি নিয়মিত হারে সেভ করতে পারেন, কোথায় সেভ করছেন সেই সব কিন্তু নাটস অ্যান্ড বোল্টসের মধ্যে আমি যাচ্ছি না। যদি জাস্ট বাঁচাতে পারেন এবং সেটা মার্কেটেই বাঁচাবেন, ফিক্সড ডিপোজিট বা ফিক্সড ইনকাম সিকিউরিটিসে নয়, কেন নয় সেটাও ব্রিফলি বলে দিচ্ছি, তাহলে কিন্তু আপনি দেখবেন 60 বছর বয়স, আরও 30 বছর বাদে 60-এ পৌঁছে আপনি খুব ভালো, সুন্দর, যথাযথ প্রপার একটা জায়গায় আছেন। আর কোনো মানুষের ওপরে আপনি ডিপেন্ড করছেন না। আপনি মার্কেটের এই আগামী 3 দশক ধরে আপনি মার্কেটের অনেক ওঠানামা দেখতে পাবেন, অনেক রকম সাইকেলস আসবে আপনার সামনে চোখে, সেটা দেখতে পাবেন, সেটাই আপনি এনজয় করতে পারবেন এবং 60-এ আপনি খুব ভালোভাবে কমফোর্টেবল থাকবেন। সন্ধ্যেবেলার কফিটা যাতে আপনার মিস না হয়, উইকেন্ডে যদি স্ত্রীর সঙ্গে আপনাকে কোথাও সিনেমা দেখতে যেতে হয়, সেটা আপনি স্যাক্রিফাইস করবেন কেন? 60-এর কথা ভেবে 30-এ অ্যাকশন নিন। ওকে। আর্লি রিটায়ারমেন্ট যেটা আপনি বলছিলেন, আমাদের মতো অনেক মানুষেরই আর্লি রিটায়ারমেন্ট নিয়ে একটা প্রবণতা আছে এবং আমার বহু চেনাশোনা সাংবাদিকও চায় যে 45-50 অবধি আমরা কাজ করব, তারপর জীবনটা জীবনের মতো একটু কাটাবো। এটা কি ইনভেস্টমেন্ট বা মিউচুয়াল ফান্ড বা এসআইপি করে সম্ভব? সম্ভব, তবে এখানে একটা কড়া কথা বলতে হয়। এটা হচ্ছে, আমার ধরুন আজকে 45 বছর বয়সে আমি আরো 10 বছর বাদে পৌঁছে যাব, আমি আর্লি রিটায়ারমেন্টের কথা ভাবছি, কিন্তু তার জন্য আমি যথেষ্ট প্রিপারেশন নেই, যথেষ্ট তৈরি নেই বা গঠনমূলক সেরকম কিছু করিনি, তাহলে কিন্তু এই রকম চিন্তা আমার পক্ষে বিলাসিতা। আমি ধরে নিচ্ছি একজন মানুষ এরকম গঠনমূলক ইতিবাচক চিন্তা করেছেন, তিনি যথেষ্ট সক্রিয়ভাবে সেভিংস ইত্যাদি করেছেন, তখন আপনি ভাবুন না, তখন আপনি অ্যাট 45-50 আপনি আর্লি রিটায়ারমেন্ট স্বেচ্ছায় নিন, নিয়ে নিজের যা পারস্যুট আছে, যেটা যদি গার্ডেনিং হয় সকালবেলা উঠে সেটা করুন, সেতার শেখা হয়, ল্যাঙ্গুয়েজ শেখা হয়, করুন, কিন্তু তার জন্য আপনাকে যথাযথভাবে প্রিপেয়ার্ড থাকতে হবে। সেই প্রিপারেশনটা একদিনে হয় না। আমরা যখন বলি আর্লি রিটায়ারমেন্ট নেব, সেটা যেন কেবল উইশফুল থিঙ্কিং না হয়ে যায়, অনেকের ক্ষেত্রে সেটা হয়ে যেতে পারে। কোন কোন বিষয় মাথায় রাখা উচিত, মানে আজকের দিনে দাঁড়িয়ে আমার কি কি বিষয় মাথায় রাখা উচিত? দুটো নন নেগোশিয়েবল জিনিস আছে। আপনি ধরুন, বা আপনার চেয়ে একটু অল্প বয়সী মানুষের কথা হতে পারে, ধরুন আমার বয়স এখন 25, আমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেভিংসের প্রোগ্রাম চালু করতে হবে। নাম্বার 2, এইখানে যে প্রোগ্রামটা আমি চালু করছি আজকে দাঁড়িয়ে, সেটা যেন ধারাবাহিকভাবে চলতে থাকে, অর্থাৎ আর্লি স্টার্ট, যত তাড়াতাড়ি শীঘ্র সম্ভব শুরু করুন এবং নিয়মিতভাবে চালান। এই যে সেভিংসের প্রক্রিয়াটা একটু আগে বললাম, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট ইত্যাদির কথা বললাম, এটা চলতে দিন। তার মানে কি এরকম যে এমার্জেন্সি হলেও আমি টাকা তুলব না,
একেবারেই না। তার মানে কি এই যে প্রফিট বুকিং করার বিরাট সুযোগ এসছে, আমি প্রফিট বুকিং করব না? না, একেবারেই না। এমার্জেন্সিতে নিজের টাকা আপনার কন্ট্রোলে থাকবে, আপনি নিয়ে নেবেন, দরকারে স্পেন্ড করবেন। প্রফিট বুকিং এর সুযোগ ভগবান বেশি দেন না, হয়তো 7-10 বছর অন্তর অন্তরই একটা ভালো প্রফিট বুকিং এর চান্স আসে, সেটা ইউজ করুন, নিশ্চয়ই করবেন, কেন করবেন না। তবে আপনার টাকা যেন আপনার কন্ট্রোলে থাকে। কোনো সরকার, কোনো এজেন্সি, কোনো বিশেষ ব্যাংকিং বা ওই রকম প্রতিষ্ঠান যেন আপনার টাকা কন্ট্রোল না করে। আমাদের দেশে এই কন্ট্রোল নিয়ে অনেক রকম চিন্তাভাবনা চলছে, এবং আমার বলতে ভালো লাগছে আজকে যে সময় আমরা দাঁড়িয়ে আছি, বিশেষ করে ম্যানেজড প্রোডাক্টস, যেখানে মিউচুয়াল ফান্ড ইত্যাদির মতো মডার্ন সায়েন্টিফিক প্রোডাক্টস আর ইন প্লেস, সেখানে কেউ আপনার টাকা কন্ট্রোল করছে না, আপনার জিনিস আপনারই। এখন সোনাতে ইনভেস্টমেন্ট করার একটা প্রবণতা দেখা দিয়েছে। সোনার দাম যেভাবে বাজারে ঊর্ধ্বমুখী, সবাই ভাবছেন সোনাতে ইনভেস্ট করাটাই এই মুহূর্তে সেফ চয়েস। গোল্ড নাকি ইকুইটি, আপনি স্ট্র্যাটেজি হিসাবে কোনটাকে বেছে নিতে বলবেন? মানে কখন গোল্ডে ইনভেস্ট করা উচিত, কখন ইকুইটির কথা ভাবা উচিত? ঠিক, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমার কাছে গোল্ড অথবা ইকুইটি, এইরকম প্রশ্নটা একটু ঘুরিয়ে আমি করতে চাইছি। গোল্ড অ্যান্ড ইকুইটি, তার মানে আমার কাছে কিছু ভালো কোম্পানির স্টকস থাকবে, হয় সরাসরি রাখবো অথবা মিউচুয়াল ফান্ড, ইকুইটি ফান্ডের মাধ্যমে থাকবে, এবং একই সঙ্গে আমার কিছুটা অ্যালোকেশন থাকবে গোল্ডে। গোল্ড একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসেট ক্লাস, এবং আজকের দিনে দাঁড়িয়ে গোল্ডের যে ইতিবাচক একটা ভূমিকা আছে সাধারণ মানুষের পোর্টফোলিও, সেটা নতুন করে বলার নয়। গোল্ডও রাখবো, গোল্ডকে হয়তো আমি 10-20% ওয়েটেজ দেবো, অর্থাৎ 100 টাকা যদি থাকে আমার কাছে 80 টাকা হয়তো আমি ইকুইটিতে রাখলাম, 20 রুপিস আমি 100 টাকার মধ্যে বার করে গোল্ড বা কমোডিটিস একটু যদি বাস্কেটটাকে বাড়িয়ে দিতে পারেন সেখানে হয়তো রাখলাম, সেখানে হয়তো কিছু সিলভার থাকলো, যদি সম্ভব হয় কোনোদিন কপার ইত্যাদি, সেগুলোও হয়তো আমি রাখবো। তবে গোল্ড এবং সহযোগী অ্যাসেটসের সঙ্গে কথা আমি এখানে বলতে চাই, সেগুলোর জন্য আমি খানিকটা অ্যালোকেশন করলাম। ইনভেস্টমেন্ট শুরুর সময় স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? কতটা লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, গোল্ড বা সিলভার বা আদার্স কমোডিটিতে ভাবা উচিত? খুব জরুরি প্রশ্ন করেছেন। এখন এইটার না কোনো একমাত্রিক সিঙ্গল আনসার হয় না এই প্রশ্নটার। প্রত্যেকটা ইনভেস্টর ইউনিক, প্রতিটা মানুষের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট। কেউ যদি একটু রিস্ক কম নিতে চান, অর্থাৎ আমি বেশি টাকা খুব বড় রকম বাজি রাখবো না, কিন্তু আমি ইকুইটিতে থাকবো, আমি হয়তো বেশি লার্জ ক্যাপ ফান্ডস নিলাম বা লার্জ ক্যাপ স্টকস নিলাম, সেটা আমি লার্জ ক্যাপ ইন্ডেক্সের মাধ্যমেও আসতে পারি। ইন্ডেক্সটা নিয়ে আপনি যদি সুযোগ দেন আমি আরেকটু বাদে বলতে পারি। লার্জ ক্যাপটা একটু কম রিস্কি মিড এবং স্মল ক্যাপের তুলনায়। আমি যদি রিস্ক অ্যাভার্স মানুষ হই, অর্থাৎ অত বেশি ঝুঁকি নিতে চাই না, আমি সেই রকম ইনভেস্টমেন্ট করলাম। আবার ধরুন ক্লাসিক্যালি একটা উদাহরণ দিচ্ছি, আমার অল্প বয়স, আমার 30 বছর বয়স, আমার অনেক সময় রয়েছে, আমি ভরপুর স্মল ক্যাপ নিতে পারবো। সেখানে আমি রিস্ক টেকার, আমি খুব উইলিংলি স্মল ক্যাপে আমি আমার অনেক টাকা বা বাল্ক অফ দি অ্যালোকেশন আমি সেখানে করলাম। কাজে একটা উত্তর হয় না, মানুষের চাহিদা আলাদা, রিস্ক প্রোফাইল আলাদা, প্রত্যেকটা মানুষ নিজের পোর্টফোলিও বানাবেন সেই অনুযায়ী। অনেকে এই ইনভেস্টমেন্ট বা এসআইপি এই ধরনের টার্মগুলো যখন শোনেন, ঠিক হয়তো অনেকে ভাবেন এটা অনেক টাকার একটা বিষয়। একদম সাধারণ মানুষের জন্য কি ইনভেস্টমেন্ট এসআইপি? রাইট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি খুব ক্লিয়ারলি বলতে চাই শিবম, যে একেবারে সাধারণ মানুষরা ইনভেস্টমেন্ট করতে পারেন, খুব স্বচ্ছন্দে করতে পারেন। যে প্রক্রিয়াতে একজন তথাকথিত বিত্তবান মানুষ যার কোটি টাকা রয়েছে, যে প্রক্রিয়াতে তিনি বাজারে আসবেন, একেবারে সেই নিয়ম মেনে একজন স্মল ইনভেস্টর যার পকেটে 1000 টাকা আছে তিনিও আসতে পারেন। নিয়ম প্রত্যেকটা মানুষের জন্য এক। মিউচুয়াল ফান্ডের কথাই যদি উদাহরণ হিসেবে নেন, যে মানুষটা 1 কোটি টাকার ইনভেস্টমেন্ট করছেন একটা সার্টেন ফান্ডে, এবং যে মানুষ 100 টাকা, অ্যাকচুয়ালি 100 টাকা কিছু কিছু ক্ষেত্র বিশেষে ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি। স্মল ইনভেস্টররা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকার এসআইপিও করেন। দুজনের জন্য কিন্তু একই নিয়ম। 1000 টাকাটাও যে স্টকগুলো চেজ করছে, 1 কোটি টাকার টিকিটটাও সেই একই স্টকে যাচ্ছে। অর্থাৎ
মিউচুয়াল ফান্ডের জগতে বা ম্যানেজ প্রোডাক্টসের জগতে একটা গ্রেট লেভেল কাজ করছে, অর্থাৎ ফান্ড বা মার্কেট ইজ এ গ্রেট লেভেলার। দাদা, সবাইকার জন্য এক নিয়ম, এটাই আমি বলতে চাইছি। সরি। আচ্ছা, পরবর্তীকালে কোন কোন সেক্টরগুলো বুম হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে? মানে ধরুন আপনি গোল্ড নিয়ে বললেন, এটা সেফ চয়েস। হ্যাঁ, পরবর্তীকালে কি এইরকম অ্যাপিলিং সেক্টর আরো কিছু আসবে যেগুলোতে ফোকাস করা উচিত, যেগুলোতে আপনারা ফোকাস করছেন? ঠিক। প্রথমে একটু কনটেক্সটটা দেখতে হবে। আমাদের দেশের জনসংখ্যা দেখুন 150 কোটি আন্দাজ মতো। এবার সেন্সাস হবে, আমরা একটা ক্লোজ টু দি রিয়েল ফিগার আমরা পেয়ে যাব। এই 150 কোটি মানুষের দেশে দুটো তিনটে জিনিস খুব স্বচ্ছন্দে গড়গড়িয়ে চলবে। এক, আমার ধারণা হেলথ কেয়ার এবং ফার্মা এগুলো খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। হেলথ কেয়ার বিশেষ করে একটা সার্টেন পিচ অলরেডি নিয়ে নিয়েছে, একটা সার্টেন ক্রিটিক্যাল মাসে পৌঁছে গেছে। আমরা দেখছি হেলথ কেয়ার একটা খুব বড় রকম কর্পোরেট বিনিয়োগ অলরেডি অ্যাট্রাক্ট করতে আরম্ভ করেছে। আগামী দিনে এখানে প্লেয়ার্সের সংখ্যা বাড়বে, অনেক কর্পোরেট হসপিটালস হবে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি উইল ডু ভেরি ওয়েল। এগুলো এই একটা বড় যেখানে কনজামশনের বেসটা খুব বিরাট, সেখানে অবশ্যই একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকায় থাকবে। দ্বিতীয় কথাটা, এটাও ইন্ডিয়ার বা মডার্ন কন্টেম্পোরারি আজকের দিনের ইন্ডিয়ার সঙ্গে একদম মিলে যায়, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। অর্থাৎ ব্যাংক তো একটা দিক হলো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। আপনি দেখবেন ট্রানজ্যাকশন অর্থাৎ পেমেন্টস বা লোনস বা ক্রেডিট, এইগুলোকে যদি আপনি বড় বড় ইউনিটস বা এন্টিটিস বা এন্টারপ্রাইজেস হিসেবে দেখেন, আপনি দেখবেন সেখানেও কিন্তু ব্যাপক হারে কাজকর্ম হচ্ছে, সেখানেও প্রচুর ইনভেস্টমেন্ট আসছে। অর্থাৎ হেলথ কেয়ার যেভাবে বাড়ছে ঠিক একইভাবে এবং কিছুটা একই কারণে ফিনান্সিয়াল সার্ভিসেস, এখানে কেবল ব্যাংক কিন্তু নয়, সেটাও কিন্তু তার পরিসরও খুব বিরাটভাবে বৃদ্ধি পাবে। নতুন ইন্স্যুরেন্স কোম্পানি আসবে, নতুন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিরা আসবে, এগুলো অলরেডি লিস্টেড হতে আরম্ভ করেছে। আমরা দেখেছি স্মল ফিনান্স ব্যাংক একটা টোটাল নতুন ক্যাটেগরি এই বছর 10 হলো রয়েছে আমাদের দেশে, সেগুলো আস্তে আস্তে সাইজে বাড়ছে। অর্থাৎ রেগুলেটররা আমাদের দেশের যে রিজার্ভ ব্যাংক ব্যাংকিং রেগুলেটর বা সেবি যে মার্কেট রেগুলেটর বা IRDA PFRDA যথাক্রমে বিমা এবং পেনশনের রেগুলেটর, এরা কিন্তু খুব ইতিবাচক রোল প্লে করছেন এবং এই রোল বা এই পলিসি স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে, সেগুলো রিফর্মস হচ্ছে, সেখানে কিন্তু একটা খুব ভালো রোল থাকবে ফিনান্সিয়াল সার্ভিসেস। কাজে ওটাকেও বাদ দেওয়া যাবে না। আজকে যদি মার্কেটে এন্ট্রি নিতে হয়, আপনার সাজেশন কি থাকবে? ফার্মা, হেলথ কেয়ার এগুলোতেই ফোকাস করা উচিত যদি আমি লং টার্মে একটা রেজাল্ট পেতে চাই? না, আমার ধারণা যে মানুষ ডাইভার্সিফিকেশন করেন তার অনেক সুযোগ সুবিধা বেশি। একটু ক্লিয়ারলি কুইকলি বলে দিই, ডাইভার্সিফাইড মানে হচ্ছে আমার পোর্টফোলিওটাকে বৈচিত্র্যে ভরাতে হবে। তার মানে কেবল একটা দুটো, সেগুলো যতই অ্যাপিলিং হোক, যতই অ্যাট্রাকটিভ হোক, কেবল একটা দুটোতে যদি আমি নিজেকে আটকে রাখি তাহলে কিন্তু মুশকিল। আমি কেবল ফার্মা নেব না বা কেবল ফিনান্সিয়াল সার্ভিসেসে নেব না, আমি অটোমোবিলস নেব, আমি কনজামশন নেব, আমি ডিজিটাল IT ইন্টারনেট জাতীয় কোম্পানিজগুলোকে নেব। অর্থাৎ আমি কাউকেই ছাড়বো না। হ্যাঁ, একটা খুব জরুরি প্রসঙ্গ হচ্ছে আমি কাকে কতটা ওয়েটেজ বা অ্যালোকেশন দেব। আমার যদি মনে হয় বা আমি যদি প্রফেশনাল ফান্ড ম্যানেজমেন্টের আঙ্গিক থেকে দেখি, আমার যদি মনে হয় যে আজকে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, অটোমোটিভ কম্পোনেন্টস ইত্যাদি খুব বড় জায়গায় যাবে, তাদের খুব বিরাট ট্র্যাকশন অপেক্ষা করছে, সেখানে আমি ওয়েটেজ বাড়াবো, আমি অ্যালোকেশন বাড়াবো। আবার যদি মনে হয় যে কনজামশন কোম্পানিজ উইল ডু ভেরি ওয়েল, বিশেষ করে নিউ এজ কনজামশন, তাহলে হয়তো সেখানে আমি বেশি টাকা দিতে পারি। 100 টাকাকে আমি কিভাবে ভাগ করব সেটা আমার ডিসক্রিশন। সাধারণ মানুষের ক্ষেত্রে হ্যাঁ, মানুষ তো সেফটিটা আগে মানে পছন্দ করে। ঠিক। আপনার কি মনে হয় যে এই যে মার্কেট আপ ডাউন যখন হচ্ছে, এই সময়টাতে দাঁড়িয়েও পুরোপুরি সেফ থাকবে এই রকম কিছু ফান্ড আলটিমেটলি কি মার্কেটে অ্যাভেলেবেল, যেটা আপনারা খুঁজে বের করতে সাহায্য করেন? এক কথায় বলছি শিবম, পুরোপুরি সেফ কথাটা বা ধারণাটা একটু ভ্রান্ত। কেন আমি বুঝিয়ে দিচ্ছি। মার্কেট মানেই রিস্ক, অর্থাৎ মার্কেটের মধ্যখানে যদি এটা ইকুয়াল টু সাইন থাকে, আপনাকে ডান দিকে রিস্ক কথাটা রাখতে হবে। তার মানে একটু এক পা বাড়িয়ে বলি,
রিটার্নস আসবে না যদি রিস্ক না থাকে, ভলাটিলিটি না থাকে, অনিশ্চয়তা না থাকে। এবং অনিশ্চয়তার বাতাবরণের মধ্যেই আমাদের থাকতে হবে, আমাদের ইনভেস্টমেন্ট তার মধ্যেই থাকবে। যদি একেবারেই অনিশ্চয়তা আমি না চাই, আমার জন্য কিন্তু মার্কেট নয়, আমার জন্য ফিক্সড ডিপোজিট বা বন্ড বা ডেবেঞ্চারই হয়তো যথাযথ প্রোডাক্টস। আমি সেই রকম প্রকল্পে থাকবো, কিন্তু আমার রিটার্ন যদি লাগে, আমাকে কিন্তু ভলাটিলিটিটা সহ্য করে সেই রিটার্ন পাওয়ার চেষ্টা করতে হবে। ভারতের জন্য ইন্ডেক্সড বেসড ইনভেস্টিং এই টার্মটার অনেক বেশি প্রচলন বিভিন্ন ক্ষেত্রে, এবং এটা একটা ফ্রুটফুল রেজাল্ট বিভিন্ন ক্ষেত্রে ঠিক। বিভিন্ন সমীক্ষায় সামনে এসছে। ঠিক, এই পুরো বিষয়টি কি? রাইট, এটা খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন এবং আগামী দিনে এর একটা বিরাট ভূমিকায় চলে যাবে। একটু দর্শকদের জন্য ক্লিয়ারলি বলি, দু ধরনের ইনভেস্টমেন্টের প্রক্রিয়া আপনি চালাতে পারেন। একটা হচ্ছে অ্যাক্টিভ, অর্থাৎ আপনি বা আপনার ফান্ড ম্যানেজার চাইবেন ব্রড মার্কেটকে বিট করতে, হারিয়ে দিতে। কিন্তু দেখা গেছে সেখানে অনেক চ্যালেঞ্জ আছে। খুব লম্বা যদি থাকেন, সব সময় অ্যাক্টিভ ফান্ড ম্যানেজাররা ইন্ডেক্সকে বিট করতে পারেন না। দেয়ার আর পিরিয়ডস যখন ইন্ডেক্স এগিয়ে যায়। এবার দ্বিতীয় পন্থা হচ্ছে আমি কেবল ইন্ডেক্স ধরে চলবো, অর্থাৎ আমি ইন্ডেক্সকে বিট করার কথা ভাববো না। আমার সামনে যদি একটা ধরুন বড় বা জনপ্রিয় বেঞ্চমার্কদের মধ্যে আমি নিফটি 50-র কথা বলতে পারি, আমি কেবলমাত্র নিফটি যেভাবে যায়, যেদিকে যায় সেদিকে আমি যাব। সেক্ষেত্রে আমি একটা ইন্ডেক্স ফান্ড বেসড অন নিফটি 50 আমি বেছে নিলাম। সেখানে ফান্ড ম্যানেজার একদম ইন্ডেক্সটাকে অনুকরণ করবেন, কারণ ইন্ডেক্সে যদি ধরুন মনে করুন রিলায়েন্স 11% আছে, বা এইচডিএফসি ব্যাঙ্ক বোধহয় সত্যি 12% আছে এই মুহূর্তে, আমার ফান্ডটাতেও কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক 12% থাকবে। আমি কিন্তু সেখানে কমিয়ে দিয়ে 10% করব না, কি 15% করব না। ইন্ডেক্সিংয়ের একটা প্রপার প্রচলন আছে বিদেশে, আমাদের দেশে ইন্ডেক্সিং কয়েক বছর হলো শুরু হয়েছে। এটা আমার বলতে ভালো লাগছে যে খুব জনপ্রিয় জায়গায় চলে যাচ্ছে, কারণ অনেক নতুন ইনভেস্টর মার্কেটে ইন্ডেক্সিং নিয়েই আরম্ভ করছেন, ইন্ডেক্স ফান্ড নিয়ে আরম্ভ করছেন। এবং তার একটা এক্সপ্রেশন আপনি দেখবেন ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, সেটাও কিন্তু আদতে ইন্ডেক্স বেসড একটা প্রোডাক্ট বা একটা প্রোডাক্ট ক্যাটেগরি। এই ইটিএফ ইন্ডেক্সিং এইটা না একটা খুব বিরাট জায়গায় চলে যাচ্ছে, সংখ্যা বাড়ছে, অর্থাৎ প্রোডাক্টের চয়েস আমার কাছে আজকে অনেক বেশি। এবং সবচেয়ে আনন্দের কথা, প্রচুর নতুন ইনভেস্টররা ইন্ডেক্সিং অ্যাকসেপ্ট করে নিয়েছেন অ্যাজ ওয়ে অফ লাইফ। সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন, যখন আমরা এসআইপি নিয়ে আলোচনা করছি, লামসাম নিয়ে আলোচনা করছি, ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করছি, কাদের এসআইপি করা উচিত আর কাদের লামসামে ফোকাস করা উচিত? আচ্ছা, এটাও না সোজা খুব একটা প্রশ্ন নয়। আমার ধারণা, আপনি যদি অল্প টাকাও থাকে, কিছুটা টাকা আপনি লামসামে করার চেষ্টা করুন, বিশেষ করে এই রকম সময়। লামসাম মানে তথাকথিত ডেফিনিশন নেই কোনো রকম লামসামের। আমি ধরে রাখছি যার কাছে 5,000 টাকা রয়েছে, তিনি এককালীন যদি ইনভেস্টমেন্ট করেন, সেটাই লামসাম বলে গণ্য করতে পারেন মিউচুয়াল ফান্ড ইত্যাদির ক্ষেত্রে। আপনি যদি আজকে ইনভেস্ট করেন এরকম একটা লামসাম নিয়ে দীর্ঘদিন রাখেন, এর পরের যে সাইকেলের হেতু আপনার বাজার বাড়তে আরম্ভ করবে, তখন আপনি খুব বড় বেনিফিট পাবেন, কারণ আপনি অলরেডি নিচে এসেছেন। আমি কিন্তু আদৌ বলছি না যে বাজার আরও পড়বে না, অথবা আমি কিন্তু আদৌ বলছি না যে কালকেই বাজার আরম্ভ করবে উঠতে, এরকম কিন্তু নয়। কিন্তু একটা গ্রোথ তো আসবে, নেক্সট গ্রোথটা, সেই গ্রোথটা আপনি রাইড করতে পারেন যদি আপনি ইনভেস্টমেন্টটা লামসাম করেন। এর সঙ্গে আপনি ছোট ছোট করে, পকেট যদি পারমিট করে, আপনি একাধিক সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান চালান, অর্থাৎ বেশ কিছু ফান্ড, ভালো ফান্ড বেছে নিন, সেখানে অল্প টাকা করে নিয়মিতভাবে ইনভেস্টমেন্ট করুন। ইনভেস্টমেন্ট যখন এসআইপি করবেন, মনে রাখুন আজকের দিনে দাঁড়িয়ে নতুন এসআইপি স্টাইল আমরা ফলো করতে উৎসাহ দিই। কেবল মাসে একবারই ইনভেস্টমেন্ট করলাম এরকম ঠিক আজকালকার প্রচলন নয়। আমি ইনভেস্টমেন্টটা ডেলি এসআইপি করতে পারি, আমি উইকলি করতে পারি ইত্যাদি, এবং টপ আপ ইত্যাদিও করতে পারি। এখানে টপ আপের একটা ভূমিকা থাকে, সেটা হয়তো পরে বলতে পারি আমরা। তবে ইনভেস্টমেন্ট কেবল মাসে একবারই করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ওটা ইজি করা,
আমার স্যালারি ইত্যাদি এলো, 3 তারিখের মধ্যে আমি 6 তারিখে একটা এসআইপি করলাম, পারফেক্ট, করুন। কিন্তু টাকার অঙ্কটা না বাড়িয়ে আপনি হয়তো দেখবেন আপনি ওই যে ইনভেস্টমেন্টটা একবারে করছেন, 4টে সপ্তাহে ওই অঙ্কটাই 4 ভাগে ভাগ করে দিয়ে ভেঙে ভেঙে করলেন। ওকে, মার্কেট ক্র্যাশের সময় হ্যাঁ, সাধারণ মানুষের কি করা উচিত এবং আপনারা এটাকে কিভাবে সামলান? ওই যে একটা বিখ্যাত কথা আছে, বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড বি গ্রিডি ওয়েন আদার্স আর ফিয়ারফুল। এটা আমি সব সময় প্রতিনিয়ত মনে রাখি, নিজেও প্র্যাকটিস করার চেষ্টা করি, বন্ধু বান্ধব, ইনভেস্টর, ক্লায়েন্ট এদেরও বলি যে আপনারাও এটা মেনে চলুন। যখন অন্য লোকেরা বেচার জন্যে উৎসাহিত, লালায়িত, তার খুব আগ্রহী আপনার কেনার সময়, এবং উল্টোটাও ঠিক, যখন সবাই মিলে কিনছে তখন আপনি হয়তো ভাববেন এটা আমার বিক্রি করার সময়। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সট। সাধারণ ইনভেস্টররা কি করতে পারেন? যদি আপনার হাতে সময় থাকে, আপনার যদি ইচ্ছে থাকে মার্কেটে আটকে থাকা, জমে থাকা, আপনি যদি পারেন কিছু নতুন ফ্রেশ অ্যালোকেশন করার সময় এবং সুযোগটা খুঁজে নিন। এইটা একটা প্রকৃষ্ট সময় আমরা দাঁড়িয়ে রয়েছি যখন নতুন অ্যালোকেশন করা সম্ভব। এবার মনে রাখুন, আপনার যে সম্ভবই হবে তা তো নয়, ব্যাপারটা আপনার কাছে হয়তো এই মুহূর্তে আপনার নতুন বা ফ্রেশ টাকা নেই। তাহলে যা স্টক রয়েছে, যদি হাই কনভিকশন বেটস মানে হচ্ছে আমি খুব শিওর যে স্টক বা যে ফান্ডগুলো রয়েছে সেগুলো খুব ভালো রকম ফান্ড এবং এখন সাময়িকভাবে পড়ে গেলেও আমি কিন্তু তাতে প্রফিট পাবো, সেগুলো হচ্ছে আমার কোর অ্যাসেটস। আমি সেই কোরটা ধরে চলি, আমি কোরটাকে ছাড়বো না, কারণ কোরটাই হচ্ছে আমার পরিচয় অ্যাজ অ্যান ইনভেস্টর, সেটা আমার কাছে থাকবে। এই দুটো ফলো করে চলুন। বাঙালি জীবনের সঙ্গে একটা শব্দ জড়িয়ে গেছে, লোন ট্র্যাপ। হ্যাঁ, যে মানুষ লোন নিয়ে ফ্ল্যাট কিনছে, তারপর চাকরি চলে যাওয়ার পর বা কিছু অঘটন হলে একটা বিপদের মুখে চলে যাচ্ছে। লোন নিয়ে কি ফ্ল্যাট কেনা উচিত? 1 নম্বর প্রশ্ন। এই এমার্জেন্সি পিরিয়ডটা মোকাবিলা করার জন্য কিভাবে নিজেকে তৈরি করা উচিত? আচ্ছা, যদি আমার ফ্ল্যাট কেনার সত্যি একটা অন্তর থেকে চাহিদা থাকে এবং প্রয়োজন থাকে, তাহলে আমি লোন নিয়ে করব। তবে দেখতে হবে 2-1টা ইম্পর্টেন্ট জিনিস। লোনটা যেন খুব বিরাট বৃহৎ লোন না হয়। যদি বৃহৎ লোন হয় তাহলে হয়তো আমার ফেরত দেওয়া ততটাই অসুবিধে হবে এবং বড় চ্যালেঞ্জ হিসেবে আসবে। কাজেই লোনের অ্যামাউন্টটাও খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর, আমি যদি অগণিত বছরের জন্য লোন ফেরত দেওয়ার কথা ভাবি, তাহলে কিন্তু আমার হয়তো আলটিমেটলি আই উইল বি চ্যালেঞ্জড। এখন এই দুটো জিনিস ম্যানেজ করা সবাইকার পক্ষে সম্ভব নয়, কারণ সত্যি কথা বলতে কি শিবম, প্রত্যেক মানুষের পকেটের সাইজ এক নয়। আমার কাছে হয়তো সম্ভব, অন্য একজন মানুষ, তিনি আমার ভাই বোন হতে পারেন, তার কাছে হয়তো কার্যত অসম্ভব। বলে দেওয়া সোজা, কিন্তু কাজটা অত সোজা নয় করা। দেখতে হবে যে অনেক টাকার লোন আমাকে অনেক দিন ধরে যদি শোধ দিতে হয় তাহলে আমার অসুবিধে। কাজেই যদি লোন চলাকালীন যদি আমার ফেরত দেওয়ার সুযোগ থাকে, অন্তত পার্শিয়ালি সেটা যেন আমি করি। দ্বিতীয় কথাটা হচ্ছে, লোনটা যখন আমি নেব, আমি যেন সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন অর্থাৎ শর্তাবলী সেগুলো যেন আমার জানা থাকে। আমাকে লোন যদি প্রায়র টাইমের মধ্যে প্রিম্যাচিওর ফেরত দিতে হয়, আমাকে কত টাকা দিতে হবে বাই ওয়ে অফ চার্জ বা পেনাল্টি, এই জাতীয় যদি শর্ত থাকে, সেগুলো আমাকে জেনে বুঝেই করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেকে না জেনে এগুলোতে পরে অসুবিধায় পড়েন। আমার চোখের সামনে আমার দেখা বেশ কিছু উদাহরণ আছে, সেগুলো নাম ইত্যাদি বলতে পারবো না, তবে এগুলো যদি না হয় তাহলেই ভালো হয়। আমরা একটা ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড পডকাস্টে কমেন্ট আমরা দেখছিলাম, সেখানে একজন বলেছেন যে সাধারণ মানুষ 15-20 হাজার টাকা বর্তমানে রোজগার করেন, ভেরি অ্যাভারেজ একটা ইনকাম। সেখানে ইনভেস্টমেন্ট আদতে কতটা সম্ভব এই স্যালারিতে? ঠিক। তো যারা এই রকম বাজেট নির্ভর জীবন কাটান, তাদেরকে কিভাবে ইনভেস্টমেন্ট পরিকল্পনা করা উচিত? যেটা বলতে পারি, এবং এটা ভীষণ ইতিবাচক একটা জিনিস, রেগুলেটররা আছেন বলেই এটা সম্ভব। এই যে বললাম 100 টাকা দিয়েও কিন্তু আমি ইনভেস্টমেন্টের প্রক্রিয়া শুরু করতে পারি। এবার অন্যভাবে একটু ট্রিট করি। আজকে যদি আমি রাস্তার ধারে দাঁড়িয়ে একটা মাটির ভাঁড়ে চা খাই, তাহলে আমার 10 টাকা দিতে হবে। অর্থাৎ ধরুন একটা সাধারণ ব্র্যান্ডের সিগারেট খাই, আমার ধারণা আরও একটা 10 টাকা দিতে হয়। দিনে আমি একটা সিগারেট খেলাম না, একটা চা ভাঁড় আমি খেলাম না, 20 টাকা বাঁচালাম। মনে করুন প্রত্যেক দিন
আমি একটা লক্ষ্মীর ভাঁড়ের মধ্যে 20 টাকা ফেলি, ঠিক আছে, আমি মাসের শেষে এটা ভাঙলাম, ভেঙে টাকাটা বার করে আমি ইনভেস্টমেন্ট করলাম। এই অ্যানালজিটা যদি আপনার পক্ষে ঠিকঠাক লাগে তাহলে একদম সেটা এখানে অ্যাপ্লাই করুন। আপনি আপনার টাকাটা এইভাবেই বাঁচানোর চেষ্টা করুন, ভেবে যে আমার কাছে 15,000 টাকা হচ্ছে আমার বেতন বা টোটাল উপার্জন, আমি কিন্তু জলে পড়ে নেই, আমি কিন্তু খুব অল্প টাকা দিয়ে একটু স্যাক্রিফাইস করে কোথাও আমি কিন্তু একটা ইনভেস্টমেন্টের প্রোগ্রাম চালু করতে পারি, এবং সেটা কিন্তু একটা খুব সুন্দর রেজাল্টের দিকে আমাকে নিয়ে যাবে। কারণ আমার সহায় হবে মার্কেট, বিশেষ করে যদি আমি লম্বা দৌড়ের ঘোড়া হই। আমাদের জীবনে তো বিপদ বলে আসে না, ঠিক। এই এমার্জেন্সি পিরিয়ডগুলো মোকাবিলা কিভাবে করা সম্ভব? রাইট। তো আমরা সবসময় বলি যে একটা এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে। এটা কি এমার্জেন্সি? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। এমার্জেন্সি ফান্ডের ওয়ান্স এগেন না কোনো ফিক্স কোনো সংজ্ঞা নেই, ডেফিনেশন যে এটাই যে এমার্জেন্সি ফান্ড তা নয়। এইভাবে অঙ্কটা করা যেতে পারে, আমার 6 মাসের যা খরচ সেটা আমি এমার্জেন্সি ফান্ড হিসেবে ট্রিট করলাম। মনে করুন আমার সংসার চালাতে আজকে 1 লক্ষ টাকা লাগে, আমি 6 মাসের কথা ভেবে একটা কোথাও 6 লক্ষ টাকা রাখলাম। তার মানে হঠাৎ যদি আজকে আমি অপারগ হয়ে পড়ি, অর্থাৎ কোনো এমার্জেন্সিতে পড়লাম, আমার স্ট্রোক হলো, আমার অঙ্গ অবশ হয়ে গেল, কোনো অ্যাক্সিডেন্ট হলো, কোনো কারণে আমার উপার্জন একদম বন্ধ হয়ে গেল, আগামী 6 মাসের জন্য আমি সেফ আছি। এইটা এমার্জেন্সি ফান্ডের একটা খুব ইম্পর্ট্যান্ট ভূমিকা। দ্বিতীয় কথাটা হচ্ছে, ধরুন হঠাৎ আমার একটা বড় খরচ চলে এলো, সেই খরচটা আমি আগে ভাবিনি এখন আসবে, হতেই পারে, সেইটা আমি কোথা থেকে মেটাবো? ওই এমার্জেন্সি ফান্ডের মধ্যে আমাকে কিন্তু হাতটা দিতে হবে, ওখান থেকে কিছুটা টাকা বার করতে হবে। সেটার জন্য কিন্তু এমার্জেন্সি ফান্ডের দ্বিতীয় ভূমিকাটার কথা না বললেই নয়। অর্থাৎ সাডেন বা হঠাৎ চলে আসা কোনো চ্যালেঞ্জ মেটানো, এবং হঠাৎ ইনকাম বন্ধ হয়ে যাওয়ার যদি আমার সত্যি সেরকম দুর্ভাগ্য হয়, সেটা আগামী মাস 6 আমি যেন সেফ থাকতে পারি। এখন মনে রাখুন 6 মাসটা আমার কাছে খুব গ্রহণযোগ্য একটা সাম, বা 6 মাসটা একটা খুব ইম্পর্ট্যান্ট মেট্রিক। আপনার জন্য হয়তো সেটা 12 মাস, অন্য কোনো মানুষের জন্য হয়তো সেটা 3 মাস। সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট নয়। ইম্পর্ট্যান্টটা হচ্ছে আপনার একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করা আছে, সেটা আপনার রিস্ক প্রোফাইল এর সঙ্গে সাযুজ্য রেখেই আপনি করে রেখেছেন। আমরা কি এই ইনভেস্টমেন্টের মাধ্যমে হ্যাঁ, রিয়েল এস্টেট দুনিয়াতে ইনভেস্ট করতে পারি কোনোভাবে? আপনি করতে পারেন। আপনি ইনভেস্টমেন্টের মাধ্যমে রিয়েল এস্টেটের দুনিয়ায় রিটের মাধ্যমে করতে পারেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিট খুব এনকারেজ করছে না হয়তো, কিন্তু পলিসি ফ্রেমওয়ার্ক অলরেডি আছে। রিটে ইনভেস্টমেন্ট করার জন্যে বেশি টাকা লাগে, স্মল টিকিট ইনভেস্টররা রিটে ইনভেস্ট করতে পারেন না। তবে এটা খুব আশাপ্রদ ব্যাপার যে মাল্টি অ্যাসেট বলে যে ক্যাটেগরিটা আসছে, মাল্টি অ্যাসেট ফান্ড, সেখানে কিন্তু ফান্ড ম্যানেজার আপনার অল্প টাকাও রিটে ইনভেস্ট করতে পারেন। আপনি যখন মাল্টি অ্যাসেট ফান্ডের পোর্টফোলিও দেখবেন তখন আপনি বুঝবেন যে কোথাও না কোথাও হয়তো অল্প একটা পার্সেন্টেজে একটা রিটে কি দুটো রিটে সেই ফান্ড ম্যানেজার ইনভেস্টমেন্ট করে নিয়েছেন। অর্থাৎ বকলমে আপনার টাকা রিয়েল এস্টেটে খাটছে। কোথাও না কোথাও সেই সুবিধে, সেই সুযোগটা আপনার স্মল ইনভেস্টর হলেও আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ গভর্নমেন্ট নিয়েছেন, এবং ইন্ডাস্ট্রি অর্থাৎ যারা প্রকল্প আনেন, যারা ফান্ড আনেন, যারা পোর্টফোলিও ম্যানেজ করেন, তারাও কিন্তু খুব সদর্থক ভূমিকায় আছেন এখানে। দাদা, গোল্ড নিয়ে অনেক কথাবার্তা শোনা যায়, ঠিক। ফিজিক্যাল গোল্ড, ডিজিটাল গোল্ড, আবার এখনকার দিনে সভেরিয়ান গোল্ড বলেও একটা আলাদা সেকশন আমাদের সামনে এসছে। ঠিক। অ্যাজ এ এক্সপার্ট আপনি কোনটাকে প্রেফার করেন এবং সাধারণ মানুষের ঠিক কোনটাকে পছন্দ করা উচিত ইনভেস্টের জন্য? রাইট, আমার একটাই উত্তর আছে এখানে। আমার কাছে গোল্ড ফান্ড খুব গ্রহণযোগ্য একটা, খুব জরুরি একটা ইনভেস্টমেন্ট। এর অনেকগুলো সুবিধে আছে। এক, আপনি যখন ইচ্ছে আসতে পারেন, বেরোতে পারেন, অর্থাৎ এন্ট্রি এবং এক্সিটটা খুব ওপেন এন্ডেড স্ট্রাকচারের মতো ফ্রি, ওপেন এন্ডেড স্ট্রাকচারই বটে। অর্থাৎ আজকে যদি আমার কিছু এক্সট্রা টাকা থাকে, আমি চাই একটা গোল্ড ফান্ড, আমি সেই অ্যাডিশনাল পারচেজ আমি সেখানে করলাম, কিছু ইউনিটস আমার কাছে এলো, ঠিক আছে। আবার ধরুন
গোল্ড ফান্ডে ইনভেস্ট করে আমি অনেক টাকা পেয়ে গেছি, আমার ভালো প্রফিট হয়েছে, আমি পার্শিয়ালি উইথড্রয়াল করতে পারি, আমি স্বচ্ছন্দে সেই টাকাটা বার করতে পারলাম। সেখানে কোনো রকম বাধ্যবাধকতা নেই, কেউ আমাকে আটকে দিচ্ছে না, কোনো সার্টেন টাইম লিমিটের মধ্যে আমি কিন্তু পড়ে নেই। এই দুটো সুবিধে অর্থাৎ ইজি এন্ট্রি, ইজি এক্সিট, কনভিনিয়েন্স, ইজ অফ অপারেশন, এই 3-4টে মেট্রিক যদি আপনি দেখেন, আপনার সবসময় মনে হবে, আমার মতো আপনি সহমত হবেন আমার সঙ্গে, যে গোল্ড ফান্ড একটা খুব ভালো পদ্ধতি। এর মানে কিন্তু এই নয় যে অন্য কিছু যেগুলো শিবম মেনশন করলেন আপনি, সেগুলো কিন্তু খারাপ কিছু না। আলটিমেটলি আমার টাকা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে গোল্ড। আমি কি রুটে যাচ্ছি, যত মত তত পথ, কোন পথ দিয়ে সেই মতটার কাছে যাচ্ছি, সেটা আমার কাছে যদি টিক করতে হয় 1, 2, 3, 4 করে, আমি প্রথমেই কিন্তু গোল্ড ফান্ডের কথা বলবো। এই সভেরিয়ান গোল্ড বা ডিজিটাল গোল্ড, ঠিক, হ্যাঁ। রিটার্ন কোনটায় বেশি পাওয়া যায়, এবং গোল্ড ইটিএফ যেটার কথা আপনি বলছেন, সেটা রিটার্ন কেমন এক্সপেক্ট করা তো যায়? সবের মূলে হচ্ছে গোল্ড ইন্ডেক্স। গোল্ড ইন্ডেক্স ইজ দি মাদার লোড, অর্থাৎ সমস্ত কিছুর মূলে আন্ডারলাইং হচ্ছে গোল্ড ইন্ডেক্স। গোল্ড ইন্ডেক্স যেদিকে যাবে, ইটিএফও সেদিকেই ছুটবে। অর্থাৎ আজকে যদি আমি দেখি একটা সার্টেন পিরিয়ড অফ টাইম ধরে গোল্ড ইন্ডেক্স বেড়েছে 10 টাকা, তাহলে ইটিএফও কিন্তু আমাকে সেই রকম রেজাল্ট দেবে। সেটাই ইটিএফের মহিমা, বা সেটাই ইটিএফের আসল স্বরূপটা সেখানেই আপনি অনুভূত হবে আপনার কাছে। আপনি ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড, সেটা গোল্ডে যাচ্ছে, আপনি যে কোনো সময় এন্ট্রি নিতে পারেন, যে কোনো সময় এক্সিট নিতে পারেন, আপনি সিস্টেমেটিকভাবে এই প্রক্রিয়াটা চালাতে পারেন। আপনি যদি সম্ভব হয় এক্সট্রা টাকা আনলেন, অ্যাডিশনাল পারচেস করলেন, মার্কেট যখন খোলা থাকবে আপনি আইলেন, মার্কেট যখন বেরোনোর সময় আপনার আসবে তখন আপনি বেরিয়ে গেলেন। কাজেই ফুললি ইন্ডিপেন্ডেন্টলি আপনি এই জিনিসটা অপারেট করতে পারেন। বর্তমান সময় গোল্ড এবং সিলভার, হ্যাঁ, আমি তথ্য দেখছিলাম, তাহলে রিটার্ন 100%-এর কাছাকাছি কিছু ক্ষেত্রে হয়ে গেছে। ঠিক। আপনার প্রেডিকশন কি আগামী 1-2 বছরে গোল্ড এবং সিলভারের রিটার্ন কি হতে পারে? তো 2-3টে কথা এখানে খুব প্রাসঙ্গিক। সিলভারটা খুব ভলাটাইল, এটা নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন। আমরা দেখেছি অন্তত এই লাস্ট 2-3টে কোয়ার্টারে যদি দেখেন, অন্তত 4বার সিলভার ভীষণ শার্প ড্রপ করেছে, এবং সেটা 1-2 দিনের মধ্যেই হয়েছে। এই যে অনিশ্চয়তা বা এই শার্প সাংঘাতিক রকম ভলাটিলিটি, এইটা না সবাই সহ্য করতে পারেন না। তবে সিলভারের একটা বিরাট ইন্ডাস্ট্রিয়াল ইউজ হচ্ছে, এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন অফ দিস মেটাল, এটা নতুন করে কিছু বলার নেই। সেহেতু সিলভারের ইনভেস্টমেন্ট একটা খুব ভালো ডাইভার্সিফিকেশনের উপায়। আপনি অল্প টাকা সিলভারে ইনভেস্টমেন্ট করতেই পারেন। গোল্ড আমরা সবাই জানি একটা হেজ এগেনস্ট ইনফ্লেশন, তথাকথিত কোট আনকোট সেফ হ্যাভেন। সেই রকম জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করলেন, একটা অ্যালোকেশন বাড়ালেন গোল্ডের দিকে। এই যুদ্ধ বিগ্রহর বাজারে যেখানে ইনফ্লেশনের টেন্ডেন্সিটা বাড়ছে, ইনফ্লেশনারি প্রেশারস আর সো স্ট্রং, সেখানে গোল্ডের একটা কিন্তু বিশেষ ভূমিকা আমি দেখতে পাচ্ছি। হয়তো শিবম প্রশ্নটার উত্তরটা আমি দিলাম না, কারণ আই ডোন্ট ওয়ান্ট টু স্টিক মাই নেক আউট। আমি বলতে চাই না যে এত টাকা বাড়বে, এত টাকা পাবেন, কিন্তু আমি জেনে শুনেই বলছি গোল্ড আর সিলভারকে অগ্রাহ্য করার মতো এই দুটো কিন্তু অ্যাসেট ক্লাস নয়, বা এই দুটো মেটাল কিন্তু আপনার পোর্টফোলিওতে সামান্য হলেও রাখার একটা স্কোপ আছে আপনার। এখন ভারতীয়দের মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে বিদেশি মার্কেটে ইনভেস্ট করার, মানে ধরুন আমেরিকার মার্কেটে কেউ যদি ইনভেস্ট করতে চায়, সে কি করতে পারে? হ্যাঁ, করতে পারেন। এবং আমি বলবো এই যে ফিডার ফান্ডস ইত্যাদি আছে, সেগুলো আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে। এবং ফিডার ফান্ডের সুবিধে হচ্ছে বিদেশের মার্কেটে, হয়তো সেটা ওয়াল স্ট্রিটে একটা মাদার ফান্ড আছে, একটা ডেস্টিনেশন ফান্ড আছে। আপনি আজকে ভারতবর্ষে বসে, বাড়িতে বসে, অফিসে বসে আপনি সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন, একটা ইন্ডিয়ান ফান্ড হাউসের সঙ্গে টাই আপ আছে বলে। একটা উদাহরণ না দেওয়াই ভালো, কারণ নাম করতে হবে বিশেষ হাউসের। একাধিক ফান্ড হাউস আপনি পেয়ে যাবেন যাদের এরকম ইনভেস্টমেন্টের সুযোগ আপনাকে দেবে। আপনি আজকে এখানে কলকাতাতে বসে বা ইন্ডিয়াতে বসে আপনি স্বচ্ছন্দে আপনার টাকা বিদেশে থ্রু দ্যাট ফিডার ফান্ড আপনি নিয়ে যেতে পারেন, এবং খুব সহজে এক্সিটও করতে পারেন। হয়তো শর্তগুলো একটু বেশি অন্যরকম, একটু নিয়মকানুন রয়েছে, তবে সেগুলো একটু জেনে নিতে হবে, কিন্তু এই জিনিসটা খুব সহজেই করা সম্ভব। অ্যাভারেজ রিটার্ন কেমন পাওয়া যায় বিদেশের এই ধরনের ইনভেস্টমেন্টে?
এখানে অ্যাভারেজ রিটার্ন, শিবম, খুব ডিফিকাল্ট প্রশ্ন, কারণ সেখানেও তো একটা বাজারের ইনভলভমেন্ট আছে। সেখানকার বাজার, সেটা ইকুইটি মার্কেট বা কমোডিটি মার্কেট যেখানেই যা হোক, সেইটা কিভাবে পারফর্ম করছে তার উপর নির্ভর করছে রিটার্ন ইন্ডিয়াতে বসে আমি কি পাবো। আমি জানি আমার টাকা বিদেশে ইনভেস্টমেন্ট হয়েছে, হয়তো সেটা মেনল্যান্ড ইউরোপে হয়েছে, হয়তো ওয়াল স্ট্রিটে হয়েছে, বা এশিয়ান মার্কেটসে হয়েছে, চায়না জাপানে হয়েছে, হয়তো সেটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে হয়েছে। এগুলো ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো কিভাবে পারফর্ম করেছে, সেখানে কীরকম রিটার্ন এসছে, তার ওপর নির্ভর করছে ইন্ডিয়াতে বসে যে ইনভেস্টমেন্টটা করি তার কীরকম প্রফিট বা লস হচ্ছে। বর্তমান সময় অয়েল বা পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্ট নিয়ে দুনিয়া রীতিমতো কম্পিত, ঝগড়াঝাটি, যুদ্ধ, সবের মূলে এই পেট্রোলিয়াম। ঠিক। এবং পরবর্তীকালে আমরা শুনছি সেমিকন্ডাক্টরের যুগ আসার ফলে কপারের একটা আলাদা ইউজ তৈরি হচ্ছে, সিলভারের একটা ইউজ তৈরি হচ্ছে। তো পেট্রোলিয়াম, কপার বা সিলভার, এদের ভবিষ্যৎ কিভাবে আপনি দেখছেন, এবং এদেরকে কি মানে এই সেক্টরগুলোতে কি ইনভেস্ট করা যায় বর্তমানে? হ্যাঁ, এই সেক্টরগুলোতে ইনভেস্ট করা যায়। আপনি কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে কিছু কিছু মেটালস অ্যান্ড আদার কমোডিটিসে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে যেটা রিটেল ইনভেস্টরের জন্য সহায়ক ভূমিকায় থাকবে, যেমন ঠিক সিলভার ফান্ড আরম্ভ হয়েছে এবং সিলভার ফান্ডে অনেকে ইনভেস্ট করেন, সিলভার ইটিএফ আছে। যদি আগামী দিনে ভবিষ্যতে অন্য ধরনের ইটিএফ আসে, সরকারি পলিসির ইতিবাচক যদি রোল থাকে এখানে, তাহলে নিশ্চয়ই আমরা এক্সপেক্ট করব রিটেল ইনভেস্টর, সাধারণ মানুষ সেই জাতীয় ইনভেস্টমেন্ট করে ইটিএফের মাধ্যমে এই সব কমোডিটিসে নিজের ইনভেস্টমেন্টের একটা পোর্শন রাখতে পারেন। আমি ইমাজিন করতে ভালোবাসি, কাজেই আমি একটু উইশফুল থিঙ্কিং করছি। মনে করুন আজকে একটা প্ল্যাটিনাম খুলে দিয়েছে, অর্থাৎ প্ল্যাটিনামে আমি ইনভেস্ট করতে পারবো ইন্ডিয়াতে বসে। কোনো প্ল্যাটিনাম ইন্ডেক্স রয়েছে এবং প্ল্যাটিনামে আমি ইনভেস্টমেন্ট করছি একটা রিটেল ফান্ডের মাধ্যমে। একটা 5,000 টাকা রয়েছে আমার একটা গ্লোবাল ইম্পর্ট্যান্ট একটা অ্যাসেটে, সেটার চেয়ে বেশি আনন্দের কি হতে পারে। ওয়ান্স এগেন আমি বলছি, আমি একটা সিনারিওর কথা বলছি মাত্র। এইটা যে ইম্পসিবল হবে তা নয়, হয়তো একদিন দেখতে পাবো যে এরকমও সম্ভব হচ্ছে, সাধারণ মানুষরা সেই সুযোগটা নিচ্ছেন। বাঙালি তো ঘুরতে ভালোবাসে। হ্যাঁ, ট্রাভেল ওরিয়েন্টেড যখন বাজেট আমরা তৈরি করি, তখন অনেক প্রশ্ন আমাদের মাথায় আসে, আমরা কিভাবে প্ল্যানিং করব, ঠিক। সেই বাজেট অ্যালোকেশনটা প্রথম থেকে কিভাবে করা উচিত। সো ট্রাভেল ওরিয়েন্টেড প্ল্যানিং, এটা কি আপনাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিরও একটা অংশ? এখানে একটা মজার কথা আমি জাস্ট বলি, আমাদের দেশে নিফটি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সের মধ্যে ট্যুরিজম ইন্ডেক্স চালু হয়েছে। তো এটা খুব বেশি দিনের নয়, সাম্প্রতিক ঘটনা, যদিও স্টকের সংখ্যা কম। এটা আমার বলার একটাই উদ্দেশ্য হচ্ছে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম একটা খুব জরুরি ভূমিকায় রয়েছে এই মুহূর্তে আমাদের অর্থনীতিতে। নাও হ্যাভিং সেড দিস, আমরা কি করে ট্রাভেল ট্যুর ইত্যাদির জন্য আমরা নিজেরা প্রিপেয়ার্ড হব, এটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন। আজকাল অনেকে বিদেশে বেড়াতে যান। মনে করুন আপনি একটু এক্সোটিক একটা জায়গায় যাবেন। এক্সাম্পল হিসেবে আমারই একজন চেনা পরিচিত গেছেন, একটা অ্যান্টার্কটিকার ট্যুর করেছেন, এবং সেটা খুব সাধারণ ট্যুর নয়, বেশ খরচ সাপেক্ষ। তার চেয়ে বড় কথা, একটা মেন্টাল, দৈহিক প্রিপারেশন ইত্যাদি লাগে। কাজেই একটা ধরুন একটা 10 দিনের জন্য এরকম একটা এক্সোটিক ট্যুর আপনি করতে চান, এবং তার জন্য মোটামুটি যদি দুজন যান, আন্দাজ মতো বলছি 20 লক্ষ টাকা খরচা। আমি একটা 20 লক্ষ টাকা খরচের বাজেট যদি করি, এবং আমি যদি মনে করে যে 2027 সালের অক্টোবর মাসে আমি যাব, আমি কিন্তু সেই বাজেটের নিয়ে চিন্তাভাবনাটা আজকে আমি করব। সেই বাজেটটা করব 20 লক্ষ টাকা সেই অক্টোবরের টিকিট কাটার আগে, ভিসা করার আগে যাতে আমার থাকে। কি অ্যান্টার্কটিকার ক্রুজ বুকিংয়ের যে বড় টাকাটা আমাকে দিতে হবে এখন, সেটা যেন আমার তৈরি থাকে, সেই হিসেবে আমাকে প্ল্যানটা করতে হবে। ফান্ডিংটা আনতে হবে, সেটাকে নার্চার করতে হবে, সেটা যাতে কমে না যায়। কারণ আমার উদ্দেশ্য কিন্তু 2027 অক্টোবরে সেই বড় ক্রুজটা নেওয়া। সেটা হয়তো আমি আমার কোনো বিশেষ মানুষের সঙ্গে যাব, তার কথা ভেবেও আমাকে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। কাপেল গোল, যেটা আমাদের প্রজন্মের যারা আছে তারা অনেক বেশি চর্চা করে এই দুটো শব্দ নিয়ে। কাপেল গোল, এখনকার দিনের ছেলে এবং মেয়ে চাকরিরত বা রতা দুজনেই কাজকর্ম করেন। কাপেল গোল কি হওয়া উচিত ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, এবং এদের দুজনের পরিকল্পনা আপনারা কি যারা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করেন তারা তৈরি করেন?
হ্যাঁ, তৈরি করি এবং এটা খুব বিরাট একটা ভূমিকায় যাবে, আমরা সেটাও বুঝতে পারছি। কারণ কাপল গোলস নিয়ে আমাদের কাছে প্রতিনিয়ত মানুষরা আসছেন আচ্ছা। এবং একসঙ্গে আসছেন, এবং তাদের আমি বলছি যে একটা লিস্ট করুন, যে আপনারা যে একসঙ্গে একটা বিশেষ প্রোগ্রামের দিকে নিয়ে যাচ্ছেন, সেটা হয়তো নেক্সট জেনারেশনের কথা ভাবছেন না, সেটা হয়তো আপনার একটা ফ্ল্যাট, বাড়ি ইত্যাদির কথা ভাবছেন। কাজেই যদি নিজেদের নামে একটা ফ্ল্যাট করতে হয়, তার জন্যে কি আপনি যথেষ্ট প্রিপেয়ার্ড? যদি না হন, এইভাবে আপনি বিনিয়োগটা আরম্ভ করুন, যাতে একটা উইদিন এ সার্টেন টাইম ফ্রেম সেটা আপনাদের জন্য সুবিধের হবে। আপনি তার অন্তত 50% টাকাটা জমিয়ে নিতে পারেন, বাকি 50% আপনি লোন নিন, স্বচ্ছন্দে লোন নিন, বাট মিনওয়াইল কয়টা হোমওয়ার্ক করে ফেলুন। তার মানে আপনাদের নিজেদের সিভিল কেমন সেটা বুঝে নিন। যখন লোন নেবেন, যে ব্যাংকের সঙ্গে লোন নেবেন, তার আগে একাধিক ব্যাংকের সঙ্গে কথা বলুন। আপনারা বুঝুন কী রকম ইন্টারেস্ট রেট থাকতে হবে, কারণ লোন নেওয়ার পর ইন্টারেস্ট তো দিতে হবেই। কাজেই সেটা খুব ইম্পর্টেন্ট জায়গায় আপনার জন্যে চলে যাচ্ছে। আর একটা কথা হচ্ছে, যদি কাপল গোলের মধ্যে বড় রকম ধরুন একটা ইউরোপিয়ান ট্রাভেল থাকে, আপনি অ্যামাজন রেইন ফরেস্ট বেছে নিয়েছেন, এরকম একসঙ্গে যাবেন, বা আপনি বিগ 5 দেখতে আফ্রিকায় যাবেন একটা বিশেষ অভয়ারণ্যে, তার জন্যে কিন্তু আপনার দরকার অন্তত 14-15 লাখ টাকা। আপনি স্বচ্ছন্দে সেই ইনভেস্টমেন্টটা আজকে আরম্ভ করুন। একসঙ্গে যদি পারেন, যদি দুজনেই উপার্জনশীলা হন, আপনারা একসঙ্গে কর্পাস তৈরি করুন, তার একটা কিটি বানান, আপনি কন্ট্রিবিউট করুন, উনি কন্ট্রিবিউট করুন, তাহলে দেখবেন খুব সুষ্ঠুভাবে, যথাযথভাবে, ভেরি ডেমোক্রেটিক অ্যান্ড লাভলি ম্যানার আপনি এই জিনিসটা করতে পারছেন। এবং এর ইতিবাচক ফল আউট একটা ভীষণ স্ট্রং। আমাদের সাধারণ মানুষের কাছে যদি এই গোলসগুলো একসঙ্গে কোনো বিশেষ লোকের সঙ্গে, বিশেষ মানুষের সঙ্গে করতে পারি, তাহলে দেখবেন তার একটা সুদূর প্রসারী ফল থাকবে। এবং সেটা কেবল আমার পকেটের সঙ্গে লিঙ্কড তা নয়, অনেক কিছুর সঙ্গে এটা জড়িয়ে রয়েছে। আমি অ্যাজ এ সিনিয়র পার্সন বলছি, আমি অনেক ইয়াং কাপলদের সঙ্গে ইন্টারাক্ট করি, তারা আসেন, কথা বলতে ভালো লাগে। আমি সেই একটু সিনিয়র মানুষের পার্সপেক্টিভ থেকে বলছি, এটা কিন্তু খুব জরুরি। আগামী দিনে নেক্সট প্রজন্ম বা শিবম আপনার বয়সী মানুষরা কিন্তু এরকম ভাবনা চিন্তা অ্যাবসলিউটলি করতে আরম্ভ করেছেন। নতুন সন্তান হওয়ার পর রাইট, বিভিন্ন যোজনার কথা আমরা জানতে পারি, যে এই যোজনায় ইনভেস্ট করো, যে 18 বছর হলে এই সন্তানের জন্য আমরা এই টাকা রিটার্ন পাবো। আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কি আপনারা এই ধরনের কিছু পরিকল্পনা করেন, যে একজন যখন ভূমিষ্ঠ হয় তার যাত্রাটা যেন স্মুথ হয়, সেই ইনভেস্টমেন্ট প্ল্যানিংও কি আপনারা করেন? হ্যাঁ, এখানে তো প্যারেন্টসদের খুব বিরাট ভূমিকা, এবং যে প্যারেন্টসরা সজাগ এবং তাড়াতাড়ি আরম্ভ করেন, আমি বলছি না এই শিশু ভূমিষ্ঠ হওয়ার পরের দিনই আপনি উঠে পড়ে লাগবেন, কিন্তু উইদিন এ শর্ট স্প্যান অফ টাইম আপনারা যদি এই পদ্ধতিগুলো মেনে প্রক্রিয়াটা আরম্ভ করে দেন, তাহলে দেখবেন এটা খুব ভালো একটা ফলের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ ধরুন আজকে যদি বাচ্চার 2 বছর বয়স হয়, সে একটি নার্সারি স্কুলে যাবেন, কিন্ডারগার্টেনে যাচ্ছে, আপনি সেই সময়টা বেছে নিন। দ্য ডে হি অর শি স্টেপস ইনটু দ্যাট কিন্ডারগার্টেন, আপনার একটা বক্স চেক করা হয়ে গেল, আপনি 2টো SIP আরম্ভ করলেন সেই শিশুর নামে। আপনি করুন না, সে 18 বছর যখন হবে, হি অর শি উইল বি থ্যাঙ্কফুল। সে ভাববে যে বাবা মা অত অল্প বয়সে এতটাই সুদূর প্রসারী চিন্তা করেছেন, যে আমার এই ইনভেস্টমেন্টটা তারা করে দিয়েছেন। তারপর সে যখন নিজে উপার্জন করতে আরম্ভ করবে, পড়াশোনা ইত্যাদি শেষে, আমরা যদি ক্লাসিক্যাল ওয়ান আফটার দি আদার স্টেপগুলোর কথা ভাবি, সে পুরো জিনিসটা সে নিজে চালাতে পারবে। কারণ আদত শিক্ষাগুরু হচ্ছেন আপনারা তো SIP করার ব্যাপারটা তার মধ্যে ওকে জানিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, ইট ইজ নাও কোডেড, সে ব্যাপারটা চালাবে এবার। এনার্জেটিক একটা পডকাস্ট এটা, মানে আপনি যেভাবে এনার্জি সহকারে বললেন। দেখেন, আমার একটা প্রশ্ন, এনার্জি সেক্টরে ইনভেস্টমেন্ট এটা কি এখন বাড়ছে, নাকি এনার্জি নিয়ে গোটা বিশ্ব তো রীতিমতো তোলপাড়, আমাদের কি এনার্জি সেক্টর ওরিয়েন্টেড একটু বেশি ভাবা উচিত বলে মনে হয়? মানে এতক্ষণ যে আলোচনা করলাম তা সেগুলো থেকে বেরিয়ে নতুন একটা ডোমেন এনার্জি সেক্টর, এটার কতটা ভবিষ্যৎ আছে বলে আপনি মনে করছেন? দেখুন, সারা পৃথিবীতে আমরা নতুন ফসিল ফিউয়েল থেকে বেরিয়ে এসে নতুন এনার্জির দিকে যাচ্ছি। অর্থাৎ আমরা আজকে EVতে চড়ছি, আমাদের বাড়ির ছাদে সোলার, এগুলো না আরও নর্মালাইজড হয়ে যাবে। অর্থাৎ আরও বেশি ইনভেস্টমেন্ট হবে,
কর্পোরেট ইনভেস্টমেন্ট যেমন হবে সেরকমই নতুন নতুন স্টকস, নতুন নতুন কোম্পানি, অথবা ধরুন নতুন অপশনস, ইনভেস্টমেন্ট অপশনস সাধারণ মানুষের জন্যও খুলে যাবে। অলরেডি যদি দেখেন এই অল্টারনেটিভ ফিউয়েলস ইত্যাদি নিয়ে প্রচুর কাজকর্ম হচ্ছে, রিসার্চ হচ্ছে, গভর্নমেন্টের খুব সদর্থক পলিসি আছে নিউ এনার্জি নিয়ে, এবং সবচেয়ে ভালো কথা নিউ এনার্জি নিয়ে ইন্ডেক্সও তৈরি হয়ে গেছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স রয়েছে, এবং নিউ এনার্জি নিয়ে ফান্ডরাও সক্রিয়। এই যে এনার্জি ফান্ড বা এনার্জি অ্যাজ এন এন্টারপ্রাইজ বা এনার্জি অ্যাজ এ বিগ ইমার্জিং সেক্টর, এইটার রোল কিন্তু বাড়তেই থাকবে। আমরা আস্তে আস্তে ফসিল ফিউয়েল থেকে সরে আসব, আমরা সোলার ইত্যাদির দিকে ঝুঁকব, এবং এটা একটা সাধারণভাবেই আমরা এটা করতে পারবো। এটাও আমরা আত্মস্থ করে নিতে পারবো আগামী দিনে, এটা আমার খুব স্ট্রং ধারণা। কাজেই সাধারণ মানুষের পোর্টফোলিওতে এনার্জি উইল প্লে এন ইম্পর্টেন্ট রোল। ঠিক যেমন আমরা আগে হেলথ কেয়ার নিয়ে বললাম, বা ধরুন ফিনান্সিয়াল সার্ভিসেস নিয়ে বললাম, কোনো না কোনো সময় আমরা এনার্জি নিয়েও ঠিক একইভাবে পজিটিভলি আমরা কথা বলতে পারবো। তার ইঙ্গিত দোজ গ্রিন শুটস কিন্তু আজকে আমাদের সামনে ফুটে উঠছে। এই পডকাস্টের বা এই আলোচনার আমার শেষ একটা প্রশ্ন আপনার কাছে থাকবে, যারা ইনভেস্টমেন্ট নিয়ে ভয় পান তাদের উপদেশ আপনি কি দেবেন, এবং যখন ইনভেস্টমেন্ট শুরু তারা করবেন কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করা উচিত যেন শুরুতেই অতি সক্রিয় হয়ে মুখ থুবড়ে না পড়ে? এখানে রবীন্দ্রনাথের একটা লাইন আছে, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মাণ। কাজেই সংকট, তার কল্পনা করে কল্পিত সংকট নিয়ে ভয় পাবেন না। দ্বিতীয় কথা, সংকোচ করবেন না। অর্থাৎ আমার কাছে টাকার পরিমাণ কম থাকতে পারে, আমার পকেটে যে ওয়ালেটটা রয়েছে সেটা হয়তো ক্ষীণ একটা ওয়ালেট, স্ফীত ওয়ালেট নয়, কিন্তু দ্যাট শুডন্ট স্টপ ইউ। আমার কাছে যদি 100 টাকা সারপ্লাস থাকে, আমি জানি মার্কেটে আমার জন্য একটা জায়গা আছে। কাজেই রবীন্দ্রনাথের ওই লাইনটা মনে রেখে আপনি ইনভেস্টমেন্টটা শুরু করুন। আপনি হয়তো আজকে ছোট ইনভেস্টর, আপনার হাতে হয়তো ততটা সম্পদ নেই, কিন্তু এই দিনটা আপনাকে ওই দিনের কাছে নিয়ে যাবে যখন আপনিও সম্পদশালী হবেন, বিত্তবান মানুষ হবেন। সেই দিনের জন্য আজকে প্রিপারেশন, আপনার আজকে শুরু। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ইনভেস্টমেন্ট ছোট, কিন্তু শুরুটা করাটা ইম্পর্টেন্ট, যেটা নীলাঞ্জনদা পুরো এপিসোড জুড়ে আমাদের বলার চেষ্টা করলেন, বোঝানোর চেষ্টা করলেন। অসংখ্য প্রশ্ন সাধারণ মানুষের মনে যেগুলো ঘোরে, আমি চেষ্টা করেছি উত্তর খোঁজার। নীলাঞ্জনদা অত্যন্ত এনার্জেটিক ওয়েতে প্রত্যেকটা প্রশ্নের ধরে ধরে উত্তর দিয়েছেন। আমার মনে হয় যারা তাদের জীবনের জার্নিটা সহজ এবং সরল করতে চান, যারা ভবিষ্যতে একটু তাড়াতাড়ি পৌঁছাতে চান, ইমিডিয়েটলি ইনভেস্টমেন্ট শুরু করা উচিত। এবং যারা স্ট্র্যাটেজি কীভাবে হবে বুঝতে পারছেন না বা ধরতে পারছেন না, নীলাঞ্জনদার মতো এক্সপার্টরা আছেই। ডেসক্রিপশানে আমি ওনার নাম্বার দিয়ে দেবো যেন আপনাদের সাহায্য হতে পারে তা আপনাদের ভবিষ্যতের রাস্তা তৈরি করার জন্য। অসংখ্য ধন্যবাদ দাদা, ধন্যবাদ আপনাদেরও। দেখতে থাকুন শিবম দাস পডকাস্ট। ধন্যবাদ।